হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। তুই কি না এই মেয়ের প্রেমে পড়েছিস? মামুন হাসতে হাসতে বলল, হ্যাঁ, এতে হাসার কি হলো? মেয়েটাকে আমার ভালো লেগেছে, তাই বললাম আর কি। ফেসবুকে একটা মেয়ের ছবি দেখিয়ে বললাম, তাই বলে এই মেয়েকে? হ্যাঁ, এই মেয়েকেই। কেন, কি হয়েছে? আরে দোস্ত, তুই বুঝতে পারছিস না, এই মেয়ের না হলেও 10টা বয়ফ্রেন্ড আছে। কি, 10টা বয়ফ্রেন্ড মানে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। বলাই ওর ফেসবুক থেকে ওই মেয়েটার অনেকগুলো ছবি দেখালো। সব ছবির সাথে একটা না একটা ছেলে আসেই। আমি দেখে তো পুরো ভ্যাবা চেকে খেয়ে গেলাম। হা হয়ে তাকিয়ে আছি, তখনই এবার বিশ্বাস হয়েছে তো? কিন্তু দোস্ত, একটা মেয়ে এমন কি করে হতে পারে? আরে পারে পারে, একটা মেয়ে অনেক কিছুই করতে পারে, কিন্তু কখনো কাউকে বুঝতে দেয় না। দোস্ত তাহলে বলতো, এমন একটা মেয়ে কোথায় পাবো যার মধ্যে কোনো ভেজাল নেই? না রে দোস্ত, বর্তমানে এমন মেয়ে নেই বলে চলে। কথাটা শুনে মন খারাপ করে চুপচাপ বসে রইলাম। দোস্ত চল, অনেকক্ষণ তো বসে রইলাম, এখন বাসায় যাওয়া যাক। দোস্ত বাসায় যেতে ইচ্ছে করছে না, চল এখন কোথাও ঘুরতে যাই। কোথায় যাবি? চল নদীর পাড়ে যাই। ঠিক আছে চল। তারপর আমিও বসা থেকে উঠে বাইকে উঠলাম। মামুন আমার বাইকের পেছনে উঠতেই সোজা নদীর পাড়ে গেলাম। আসলে এতক্ষণ আমরা দুজন ভার্সিটির ক্যাম্পে বসেছিলাম। তারপর নদীর পাড় থেকে অনেকক্ষণ বসে থেকে গল্প করে বাসায় ফিরলাম। দরজার কলিং বেল 3বার বাজানোর পরেই বাবা এসে দরজা খুলে দিল। কি হলো বাবা, দরজা খুলতে এত দেরি হলো কেন? বলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম আম্মু চিল্লাচিল্লি করছে। কি হলো বাবা, আম্মু চিল্লাচিল্লি করছে কেন? আর বলিস না, তুই তো শুনেছিলি রহমান ওর স্ত্রী শোভাকে ও একটি মেয়ে রেখে মারা গিয়েছে, অনেক বছর হবে। তারপর থেকে ওর মেয়ে ও স্ত্রীকে আমি মাঝে মধ্যেই দেখে আসতাম, কিন্তু গতকাল ওর স্ত্রীও মারা গেলেন। এখন তুই বল, মেয়েটা কোথায় থাকবে? মেয়েটার বাবা যেহেতু তোমার ছোটবেলার বন্ধু, তার বাবা মা দুইজনেই মারা গেছে। এখন তো আর মেয়েটার কেউ নেই, তাই ওকে এখন আমাদের বাসায় নিয়ে আসো। হ্যাঁ, এনেছি তো। আদিবাকে আমি বাসায় নিয়ে আসছি বলেই তো তোর আম্মু চিল্লাচিল্লি করছে। ও আচ্ছা, সমস্যা নেই, আমি আম্মুকে বুঝিয়ে বলবো বলে ভেতরে ঢুকে গেলাম। তারপর আমি আমার রুমে গিয়ে ব্যাগটা রেখেই আমাদের রুমে গেলাম। আম্মু আমাকে দেখেই, দেখেছিস তোর বাবার কাণ্ড? তার কোথাকার সেই ছোটবেলার বন্ধু তার মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসছে। আসলে আম্মু হয়েছে কি, ওই মেয়ের তো এখন বাবা মা কেউ নেই। এই ছোট্ট বয়সে মেয়েটা এখন কোথায় যাবে, তাই বাবা নিয়ে আসছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আম্মু আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েই, কি বলি তুই? ওই মেয়ে ছোট? যা গিয়ে দেখ ওই মেয়ে ছোট না বড়। আমি আম্মুর কথায় কিছুটা অবাক হয়ে মেয়েটাকে দেখতে গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি মেয়েটা নেই। আরে মেয়েটা তো এখানে নেই। এই ছোট বয়সে যদি বাইরে চলে যায় তাহলে তো হারিয়ে যাবে। একথা ভেবে যে না রুম থেকে বের হব, তখনই শুনতে পেলাম কারো চাপা কণ্ঠের কান্না। তার মানে মেয়েটা রুমেই আছে। এই বলে রুমে ঢুকেই মেয়েটাকে ডাক দিলাম, এ মেয়ে কোথায় তুমি? আমার কথাটা শুনেই মেয়েটা ওর চোখ ওড়না দিয়ে মুছেই খাটের ওই পাশ থেকে উঠে দাঁড়ালো। আমি মেয়েটাকে দেখেই থক হয়ে গেলাম। আরে এই মেয়েটা তো ছোট না, আমার থেকে 1-2 বছর ছোট হবে। আর এই মেয়েটা এত সুন্দর কেন? মনে হচ্ছে আকাশ থেকে সাক্ষাৎ পরি নেমে এসেছে। এত সুন্দর একটা মেয়ে কী করে হতে পারে? যেমন তার চেহারা তেমনই তার ঠোঁট, আর চোখে তো তুলনাই হয় না, ঠিক যেন পাগল করার মতো। অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আসি। এক কথায় ঘোরের মধ্যেই চলে গেছি। তখনই মেয়েটা মানে আদিবা বলে উঠলো, জি, আমাকে ডাকছেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আমার ঘোর কেটে গেল। জি মানে সরি, আমি আপনাকে ছোট মনে করেছিলাম। আদিবা আমার কথা শুনে কিছু না বলে মাথা নিচু করে রইলো। আমি বুঝতে পারলাম এতক্ষণ আম্মুর কথাগুলো শুনে আদিবা কান্না করছিল। আপনি আম্মুর কথা কিছু মনে করবেন না প্লিজ। আসলে বাবা আম্মুকে কিছু না বলে আপনাকে নিয়ে আসছে, তাই আম্মু এমন করছে। কিন্তু আসলে আমার আম্মু অনেক ভালো, দেখবেন কদিন পরেই আপনাকে ঠিক তার মেয়ের মতোই আপন করে নেবে। আদিবা কোনো কথা বলছে না। আমি এইমাত্র ভার্সিটি থেকে আসলাম, তাই খুব ক্লান্ত। যদি আপনার কিছু লাগে তাহলে আপনি আমাকে বলবেন, আমি এনে দেবো। আদিবা আমার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তারপর আমি রুম থেকে বের হয়েই আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখেই, তোর বাবাও যেরকম তুইও ঠিক সেই রকম। আম্মু আমি আবার কি করলাম? ওই মেয়েকে আমাদের বাড়িতে রাখতে হবে কেন? ওদের কি বাড়ি নেই?
আম্মু তুমি না ঠিক বাচ্চাদের মতো করছো। ওর তো কেউ নেই এখন, বাবা ছাড়া ওর কে আছে বলো তো? ওর বাবা আমার বাবার ভালো একটা বন্ধু। আচ্ছা তুমিই বলো, ওর বাবা যদি বেঁচে থাকতেন তাহলে কি ওকে এইসব শুনতে হতো? আম্মু কোনো কথা বলছে না। এ বয়সে ওর অভিভাবক না থাকলে ওকে বিয়ে করবে কে? হয়েছে হয়েছে, ওই মেয়ের হয়ে আর কথা বলতে হবে না। তাহলে আম্মু এখন খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তুই ফ্রেশ হয়ে এসে টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বলেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে গেলাম খেতে। তখনই মনে পড়লো আদিবার কথা। আদিবা কি খেয়েছে নাকি খায়নি? মনে তো হচ্ছে এখন পর্যন্ত ও কিছুই খায়নি। মনে মনে ভেবে আম্মুকে বললাম, আচ্ছা আম্মু আদিবা কি খেয়েছে? ও খেয়েছে কিনা তোর জেনে দরকার কি? না মানে মেয়েটা তো আমাদের বাড়িতে এসেছে, এখন যদি ও না খেয়ে থাকে তাহলে তো আমাদেরই বদনাম হবে, তাই না? তুই পারিস বটে। বলেই আদিবাকে আমার ডাক দিল। আমার ডাক শুনে আদিবা এসেই, জি আন্টি, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, খেতে বসো। না আন্টি, আমার ক্ষুধা নাই, রাতে খেয়ে নেব। আদিবার কথাটা শুনে বুঝে গেলাম ও মিথ্যা বলছে। তাই সঙ্গে সঙ্গে বললাম, না না না, তা হবে না, এখনই খেতে হবে, না হলে আবার আমাদের বাড়ির বদনাম হবে। টেবিলে সব রাখা আছে, যা যা লাগে নিয়ে খাও, আমি গেলাম। বলেই আম্মু রুমে চলে গেল। তখনই আমি আদিবাকে বললাম, আপনি খেতে বসেন। বলেই আমি আদিবার জন্য প্লেটে ভাত বেড়ে দিলাম। আদিবার চেয়ারে বসে ভাতের প্লেটটা ওর কাছে টেনে নিয়ে মাথা নিচু করে আসছে। কি হলো, খাচ্ছেন না যে? বলার সঙ্গে সঙ্গেই দেখলাম আদিবার চোখে পানি। আদিবার সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছেই ভাত খেতে লাগলো। তখনই আমি ওর হাতের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। আদিবার হাতটা অনেক সুন্দর। উফ, যদি এই হাতে ও আমাকে ভাত খাইয়ে দিত তাহলে মনে হয় 1 মাসেও আমার আর ক্ষুধা লাগতো না। একথা ভাবতে না ভাবতেই ঘোরের মধ্যেই চলে গেলাম। হঠাৎ দেখলাম আদিবা ওর সুন্দর হাতে আমাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমিও মাংসের বাড়ি থেকে 1 চামচ মাংসের তরকারি আর প্লেটে নিয়ে আদিবাকে খাইয়ে দিতে যাব। তখনই সবসময় আদিবা আমার হাত ধরেই আমার দিকে তাকিয়ে রইলো। আর তখনই আমার ঘোর কেটে গেল। আরে আমি কি করছিলাম বলে আমার প্লেটে তাকাতেই দেখি আমার প্লেটের চারপাশে ভাত ও তরকারি পড়ে আছে। ওমা, এগুলো কেমনি হলো বলে আমি আদিবার দিকে তাকিয়েই থক হয়ে গেলাম। কারণ আদিবা আমার এই কাণ্ড দেখে হাসছে। আর ওর এই হাসিটা এতই সুন্দর যে সবসময় বুকের বাম পাশটা চিনচিন করে উঠলো। প্রেমে পড়ে গেলাম ওর এই মায়াবী ঠোঁটের হাসিতে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আসি। তখনই আদিবা বলল, আপনি পাগল হয়ে গেলেন নাকি? বলে আবারও হাসতে লাগলো। আমি মুগ্ধ হয়ে ওর হাসি শুনতে শুনতে বললাম, হ্যাঁ তোমার ওই হাসিতেই আমি পাগল হয়ে গেছি, প্রেমে পড়ে গেছি আমি। তখনই আদিবার হাসিটা থামিয়েই কি? তখনই আমার ঘোর কেটে গেল। কোথায়? কিছু না তো। বললাম, আপনার হাসিটা অনেক সুন্দর। কথা শুনে আদিবা বলল, মোটেও আমার হাসি সুন্দর না, আমার সব বান্ধবীরা তোমাকে পেতনি বলে। আপনি অনেক সুন্দরী তো, তাই তারা আপনাকে দেখে হিংসে করে, সেজন্যই পেতনি বলে। আদিবা আমার কথা শুনে আমাদেরকে তাকিয়ে রইল। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। বলে আমি উঠে গেলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। উফ, আদিবা তো আমার মনটাই কেড়ে নিল। এখন আদিবাকে কীভাবে বলবো ভালোবাসার কথা? যাই হোক, আগে জানতে হবে ওর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি। কিন্তু আম্মুই তো আমার আর আদিবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে না, কিছুই ভালো লাগছে না। মামুনকে কল দিয়ে বাইরে থেকে ঘুরে আসি বলে মামুনকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরেই মামুন রিসিভ করলো। হ্যাঁ মামুন। হ্যাঁ নীরব বল, এখন কল দিলি যে, কিছু বলবি? না মানে বাসায় ভালো লাগছে না, চল কোথাও ঘুরে আসি। আর হ্যাঁ, একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আরে দেখা করে বলবো, মোবাইলে বলা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের বাসার সামনে আয়। তারপর আমি কলটা কেটে দিয়েই আমার রুম থেকে বের হলাম। নিচে গিয়ে বাইকটা নিয়ে সোজা মামুনের বাসার সামনে যেতেই দেখি মামুন দাঁড়িয়ে আছে। আমি বাইকটা ওর সামনে ব্রেক করেই, দোস্ত তাড়াতাড়ি ওঠ, এখন আমরা একটা নিরিবিলি জায়গায় যাব ঠিক আছে চল। বলেই বাইকের পেছনে উঠলো। তারপর বাইক চালিয়ে সোজা নদীর পাড়ে গেলাম। দোস্ত সুখবরটা হচ্ছে, আমাদের বাড়িতে বাবা তার বন্ধুর মেয়েকে নিয়ে এসেছে, নাম আদিবা। আসলে আদিবার বাবা মা দুজনেই মারা গেছে, তাই বাবা তাকে আমাদের বাড়িতেই নিয়ে আসছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। এখন বল, তারপর কি হলো? দোস্ত তারপরে সব বললাম মামুনকে। দোস্ত তোর তো পুরো কপাল খুলে গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েটা যখন এতই সুন্দরী তাহলে একটা পিক তুললি না কেন? আরে আজকেই তো প্রথম দেখা, এখন যদি পিক তোলার কথা বলি তাহলে আদিবা আমাকে খারাপ ভাবতে পারে। আচ্ছা দোস্ত বলতো, মেয়েরা কি খেতে বেশি পছন্দ করে? আসলে সবার পছন্দ তো এক না, তাই তো তুই এক কাজ কর, ওর জন্য চকলেট নিয়ে যা। চকলেট? আচ্ছা ঠিক আছে, চকলেট নিয়ে যাব। আচ্ছা দোস্ত,
চল ওদিকটা হেঁটে আসি। হ্যাঁ চল বলেই নদীর পাড়ে গিয়ে অনেকক্ষণ হেঁটে তারপর দোকান থেকে চকলেট নিয়ে বাসায় চলে আসলাম। অবশ্য বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় এসে দেখি আম্মু নামাজ পড়ছে। আমি আমার রুম থেকে টুপিটা নিয়ে আদিবার রুমের সামনে গেলাম ওকে চকলেটগুলো দেওয়ার জন্য, কিন্তু না, দরজা বন্ধ করে রেখেছে। তাই কিছু না বলে চকলেটগুলো আমার রুমে রেখেই তাতে নামাজ পড়তে গেলাম। তারপর নামাজ পড়ে এসে দেখি বাবা অফিস থেকে এসে টিভিতে খবর শুনছে। বাবা, তুমি কখন এলে? এই তো একটু আগেই। নামাজ পড়তে গিয়েছিলি? হ্যাঁ বাবা, নামাজ পড়ে এলাম। খুব ভালো করেছিস। পারলে 5 ওয়াক্ত নামাজ পড়বি, 1 ওয়াক্ত বাদ দিবি না। হ্যাঁ বাবা, ইনশাল্লাহ। বলেই আমি আমার রুমে চলে আসলাম। তারপর টুপিটা রেখে চকলেটগুলো 2 পকেটে ভরে আদিবার রুমের সামনে গেলাম। না, এখনো দরজা খোলা আছে। তাই বাইরে থেকে ডাক দিলাম আদিবাকে। এই যে শুনছেন? আমার কণ্ঠ পেয়েই আদিবার দরজার সামনে এসেই, জি, কিছু বলবেন? হ্যাঁ আসলে, আচ্ছা ভেতরে এসে বলি, হ্যাঁ হ্যাঁ, আসেন। বলেই সাইড দিল। তারপর আমি ভেতরে ঢুকেই পেছনের পকেটে হাত দিলাম। আমার পকেটে হাত দেওয়া দেখে আদিবা উঁকি মেরে দেখছে আমি কি বের করছি। তারপর আমি 2 পকেট থেকে 8টা চকলেট বের করতেই আদিবা অবাক হয়ে গেল। এ নিন আপনার জন্য। সত্যি? হ্যাঁ, কেন খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি। মানে চকলেট আমার অনেক ফেভারিট। বলে আমার হাত থেকে চকলেটগুলো নিয়েই বিছানায় বসে খেতে লাগলো। আমি মিটি মিটি হাসছি আর আদিবার কাণ্ড দেখছি। তখনই আদিবা কি যেন ভেবেই আস্তে আস্তে বসা থেকে উঠেই, সরি। সরি কেন? এই যে আমি আপনার দেওয়া চকলেট পেয়ে আপনাকে না দিয়েই একা একা খেতে লাগলাম, ওই জন্য। আরে আরে সমস্যা নেই, আমি এমনিতেই চকলেট কম খাই। আচ্ছা, চকলেট কি আপনার অনেক ফেভারিট? হুম। ঠিক আছে, তাহলে এগুলো এখন খান। আমি কাল থেকে প্রতিদিন চকলেট এনে দেবো। না না, আর আনার দরকার নেই। কেন? আমার জন্য শুধু শুধু টাকা নষ্ট করা লাগবে না। আমি এমনিতেই অনেক হ্যাপি। চকলেট যখন আপনার ফেভারিট, তাই আপনি না বললেও আমি আপনার জন্য চকলেট নিয়ে আসবো। বলে রুম থেকে বের হয়ে গেলাম। আদিবা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে আদিবাকে বোঝাবো আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ওর ওই পাগল করা হাসির মাঝেই যে আমি হারিয়ে গেছি। কিভাবে বোঝাবো আমার অনুভূতিগুলো? শুয়ে শুয়ে কথা হলো ভাবছি, তখন আম্মু এসে হাজির। কিরে নীরব, খাবি না? হ্যাঁ আম্মু, তুমি যাও, আমি আসছি। বলেই উঠে টেবিলে গেলাম খেতে। গিয়ে দেখি বাবা একা একাই খাচ্ছে, কিন্তু আদিবা আসেনি। আমি কিছু না বলে চেয়ারে বসতেই আম্মু আমার প্লেটে খাবার বেড়ে দিল। আমি চুপচাপ 2 থেকে 3 বার খাবার মুখে দিয়েই, আম্মু আদিবা খাবে না? ও নিয়ে তোর চিন্তা করতে হবে না। আদিবাকে পরে আমি ওর ঘরে দিয়ে আসবো। আমাদের সাথে ওর খাওয়ার দরকার নেই। আম্মুর কথা শুনে বাবা আমার মুখের দিকে তাকিয়ে আবার খেতে লাগলো। কেন আম্মু, তুমি সবসময় মেয়েটাকে নিয়ে এমন করো কেন? বাবা যখন মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়েই আসছে, তখন তো সে আমাদেরই একজন। কিসের আমাদেরই একজন? পর তো পরই। দেখিস কবে যেন টাকা পয়সা নিয়ে চলে না যায়। উফ, রহিমা চুপ করবে তুমি? নীরব, যা আদিবাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। বলে উঠে আদিবার রুমে গেলাম। গিয়ে দেখি আদিবা কান্না করছে। তার মানে আদিবা আমাদের সব কথাই শুনছে। এই যে শুনছেন? আদিবা আমার কথা শুনে সরাসরি কান্না থামিয়ে চোখ মুছেই, হ্যাঁ, কিছু বলবেন? খেতে চলুন। না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। বললেই হলো ক্ষুধা নেই, খেতে চলুন। বললাম না আমার ক্ষুধা নেই, আমি খাবো না। বলেই খাটে বসে পড়ল। আপনাকে খেতেই হবে, চলুন। বলে আদিবার হাত ধরে টান দিতেই আদিবার হাতটা আমার থেকে ছাড়িয়েই, বললাম না আমি খাবো না। কেন বারবার এক কথা বলছেন? আমি কি বলেছি আপনাকে আমার জন্য ভাবতে? করুণা করেন আমাকে, তাই না? আমি আদিবার কথা শুনে সঙ্গে সঙ্গে ওর রুম থেকে বের হয়ে গেলাম। তারপর খাবার টেবিলে যেতেই, আদিবা আসেনি? না ও আসবে না বলে চেয়ারে বসে খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে কোনো কথা না বলেই সোজা আমার রুমে চলে গেলাম। অনেক রাগ হচ্ছে, আদিবা আমার সাথে এরকম আচরণ করতে পারলো। দেখো, আমি আর কখনোই আদিবার সামনে যাব না। একথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে না খেয়েই মামুনদের বাসায় চলে আসলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। কি রে দোস্ত, তুই আমাদের বাসায় আসলে যে? কেন আসতে মানা? যদি মানা হয় তাহলে বলে দে, চলে যাই। হারিয়ারে রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম। তুই তো ভার্সিটি যাওয়ার সময় কখনোই আমাদের বাসার ভিতরে আসতি না। এখন কি মনে করে আসলি সেটাই বললাম আর কি। তাহলে শোন কেন আসছি। দোস্ত, এটা নিয়ে তোর রাগ করা ঠিক হয়নি। হয়তো আদিবার মনটা খারাপ ছিল, তাই তখন একটু অন্যরকম কিছু বলেছে। কিন্তু তুই ওকে বোঝানোর চেষ্টা না করে
উল্টো তুই রাগ করে বসে আছিস? দোস্ত অনেক বুঝিয়েছি আর না, এখন একটাই সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজ থেকে ওর সাথে কথা বলবো না। ও যদি আগে নিজ থেকে বলে তাহলেই বলবো। দেখি আদিবা সারা রাত ঘুমাতে পারেনি, শুধু একটা কথাই আদিবার মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন তখন রাতের মাথায় এতগুলো কথা বললো। না, আমার এইরকমটা করে ঠিক হয়নি। হয়তো নীরব আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। উফ, তখন রাগের মাথায় কেন যে নীরবকে এতগুলো কথা বলতে গেলাম। না, আজকে নীরব আসলে আমি ওর কাছে ক্ষমা চাইবো আর বলবো আর কখনো ওর সাথে এমনটা আমি করব না। কিন্তু নীরবকে দেখলে আমার এমন কেন মনে হয়, বুকের মধ্যে সব কষ্টগুলো মুহূর্তেই ভুলে যায়, আবেগগুলো কড়া নাড়তে থাকে। তাহলে কি আমি নীরবকে ভালোবেসে ফেলেছি? না, আমি কি ভাবছি? নীরব তো আমাকে ভালোবাসতে নাও পারে। যদি নীরবকে আমি এগুলো বুঝতে দেই তাহলে হয়তো আমার উপর অনেক রাগ করবে। না, এর থেকে ভালো হবে আমার ভালোবাসার অনুভূতিগুলো কখনোই নীরবকে বুঝতে দেব না। এদিকে ক্লাস শেষ করে আমি আর মামুন ক্যাম্পাসে বসে আছি। দোস্ত, আগামীকাল পহেলা বৈশাখ, এটা কি জানিস? আগামীকাল পয়লা বৈশাখ? কই, জানি না তো। হ্যাঁ, জানবে কিভাবে, মনে তো পড়ে থাকে আদেবার কাছে। আচ্ছা শোন, তোর জন্য আগে থেকে একটা গিফট কিনে রাখছি। ওয়াও দোস্ত, কি গিফট দিবি বল বল। ওটা এখন বলা যাবে না, কালকে দেখে নিস। আর শোন, আদিবকে কেন গিফট দিবি না? হ্যাঁ দিব, কিন্তু কি দিব? আচ্ছা বলতো, আদিবাকে কি গিফট দেওয়া যায়? তুই বরং এক কাজ কর, ওকে লাল পাড়ওয়ালা একটা সাদা শাড়ি গিফট কর। আর তুই লাল একটা পাঞ্জাবি পরে ওকে নিয়ে কোথাও ঘুরতে যা। দোস্ত সব ঠিক আছে, কিন্তু ও কি আমার সাথে ঘুরতে যাবে? হয়তো যাবে না, কিন্তু এটা তুই আমার উপর ছেড়ে দে। কীভাবে কি করা লাগে আমি বুঝবো। তুই আবার কি করবি? বিকেলে তোদের বাসায় যাব। আর হ্যাঁ, এখন কি তোর সাথে টাকা আছে? হ্যাঁ আছে, কেন কি করবি? আরে আদিবার জন্য শাড়ি কিনতে হবে না? হ্যাঁ টাকা আছে, চল এখনই যাই। হ্যাঁ চল। বলেই উঠে ব্যাগটা কাঁধে নিল, তারপর আমি বাইকটা নিয়ে এসেই, দোস্ত আমি কিন্তু ভালো শাড়ি চিনি না। আরে সমস্যা নেই, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমার কাজিনের বিয়ের সব শাড়ি কেনার দায়িত্ব আমাকে দিয়েছিল। সবগুলো শাড়ি অনেক ভালো কিনেছিলাম দোস্ত, সেখান থেকে অনেক টাকা মেরে দিয়েছিলাম। বলেই হা হা করে হেসে দিল। শালা, কাজিনের বিয়ে তো তোর ধান্দা থামে নাই। কি করবো বল, দান্দার টাকা দিয়েই তো আইফোন কিনছিলাম। শালা, সেই কারণেই তোর মোবাইল নষ্ট হয়ে গেছে। বলে বাইক স্টার্ট দিলাম। কিছুক্ষণ পর একটা শপিং মল থেকে ঠিক লাল পাড়ওয়ালা সাদা শাড়ি কিনে ব্যাগে ঢুকলাম, কারণ আম্মু এই শাড়ি দেখলে আমার কপালে দুঃখ আছে। তারপর আমার জন্য একটা লাল পাঞ্জাবি কিনলাম। তারপর মামুনকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি সোজা বাসায় চলে এলাম। দরজার কলিং বেল বাজাতেই আদিবা এসে দরজা খুলেই আমার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার রাতের কথা মনে পড়ে গেল, তাই কোনো কথা না বলে সোজা ভেতরে ঢুকে আমার রুমে চলে গেলাম। পেছন থেকে আদিবা এক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুমে এসে ভাবছি এখন কি করব। আদিবা যদি নিজ থেকে আমার সাথে কথা না বলে তাহলে? না থাক, ও নিজ থেকে আমার সাথে কথা না বললেও রাতে আমি নিজেই ওর সাথে কথা বলবো। এ কথা ভাবতে না ভাবতেই আদিবা আমার রুমে এসে হাজির। আমি আদিবাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ আদিবা আমার জন্য গ্লাসে করে পানি নিয়ে আসছে। আপনি? জি আমি আমি অনেক অনেক সরি। তখন আপনার সাথে আমার ওই রকম বিহেভ করাটা ঠিক হয়নি। এই কথা শুনে মনে মনে মেটে মেটে হাসছি আর ওর দিকে তাকিয়ে আসছি। জানেন, আপনার সাথে ওই রকম বিহেভ করার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাই সরি বলতে এসেছি। আর হ্যাঁ, এই নিন, পানিটা খেয়ে নিন। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বললো। আমি আদিবার মুখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার চোখগুলো আদিবার ঠোঁটের দিকে গেল। আদিবার ঠোঁটটা অনেক সুন্দর, যে করেই হোক ওর ঠোঁটের স্পর্শ আমি নেবই। তাই সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে বললাম, না না, এই পানি আমি খাবো না। কেন? হতেও তো পারে আপনি এই পানিতে কিছু মিশিয়ে দিয়েছেন। না না, আপনি কি বলছেন? আমি এই পানিতে কিছু মেশাইনি। যতই বলুন না কেন, আমার বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এই পানি ফেলে আমি আবার পানি নিয়ে আসছি। এই না না, তা করা যাবে না। হতেও তো পারে এই পানি ফেলে যে পানি নিয়ে আসবেন সেটাতেও আগে থেকে কিছু মেশানো আছে। কি বলছেন এসব? আমি কেন এসব করতে যাব? যাই হোক, এখন আপনি গ্লাসে অর্ধেক পানি খেয়ে প্রমাণ করবেন এই পানিতে কিছু মেশানো নেই। ঠিক আছে, খেয়ে দেখাচ্ছি। বলে আদিবা গ্লাসের অর্ধেক পানি খেয়েই, দেখেন, অর্ধেক পানি খেয়েছি কিন্তু আমার কিন্তু দেখেন কিছু হয়নি, তার মানে পানিতে কিছুই নেই। ঠিক আছে এবার পানিটা দিন। বলার সঙ্গে সঙ্গে আদিবা আমাকে পানির গ্লাসটা দিল।
তারপর আদিবা ঠিক যেখানে ওর ঠোঁটে স্পর্শ দিয়ে পানি খেয়েছিল, আমিও ঠিক সেখান থেকেই পানি খেতে লাগলাম। আদিবা আমার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, পানিতে কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, কি মিষ্টি। মানে? মানে এই পানিটা অনেক মিষ্টি ছিল। আমার কথা শুনে আদিবা অনেকটাই লজ্জা পেল। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে গ্লাসটা নিয়ে দৌড়ে চলে গেল। আমি আদিবার কাণ্ড দেখে হাসছি। তারপর আদিবার জন্য কেনা শাড়ি ও আমার পাঞ্জাবিটা ব্যাগ থেকে বের করে বিছানার পাশে রাখলাম। না, খারাপ লাগছে না, অনেক সুন্দরই লাগছে। তখনই আম্মু আমাকে ডাক দিল। সঙ্গে সঙ্গে শাড়ি ও পাঞ্জাবি ব্যাগে ঢোকাতেই আম্মু এসে হাজির। কি রে, ব্যাগে কি রাখলি? বই রাখলাম, এই যে তুমি ডাকলে তাই বইটা ব্যাগে রেখে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে, খেতে আয়। বলেই আম্মু চলে গেল। উফ, আর একটু হলেই আম্মু দেখে ফেলতো, একটুর জন্য বেঁচে গেলাম। তারপর ব্যাগটা রেখেই খেতে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আদিবা আম্মুর সাথে টেবিলে খাবার দিচ্ছে। আমি টেবিলে বসেই আদিবার দিকে তাকালাম। আদিবা একবার আমার দিকে তাকিয়ে আর তাকালো না। তারপর আম্মু আমার প্লেটে ভাত বেড়ে দিল। দিতে বলল, আদিবা, তুমি বসে পড়ো। আমার কথা শুনে আমি অনেকটাই অবাক হলাম। হঠাৎ আম্মু আদিবাকে আমাদের সাথে খেতে কেন বলছে? না, হয়তো আদিবাকে আমার একটু একটু করে ভালো লাগতে শুরু করছে। তারপর আম্মু, আমি আর আদিবা একসাথে দুপুরের খাবার খেলাম। আজকে আদিবাকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছে। তারপর খাবার খেয়ে আমি আমার রুমে চলে এলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কীভাবে আদিবাকে শাড়িটা দেবো। যদি ও কিছু মনে করে আর আম্মুর কাছে বলে দেয়, তাহলে তো আমি শেষ। না, আদিবাকে দেখে মনে হয় না ও আমাকে বলবে। এসব ভাবছি, তখন মামুন এসে হাজির। কে রে, শুয়ে শুয়ে কি ভাবছিস? ও, তুই এসেছিস, বস বস। তারপর কি হলো? ও কি তোর সাথে কথা বলেছে? বলেছে মানে? বলে ওকে সব বললাম। মামুন সব শোনার পরেই, বাহ, তাহলে তো হয়েই গেল। আরে না, এখনো কিছুই হয়নি, শাড়িটা এখনো দিতে পারিনি। দিতে পারিস নি তো কি হয়েছে, এখন গিয়ে দিয়ে? এখন দিব? হ্যাঁ, এখনই দিবি, একটু পরেই তো আমার কাজ শুরু হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বলে ব্যাগ থেকে শাড়িটা বের করে দরজার সামনে গিয়ে উকি দিলাম বাইরে আম্মু আছে কিনা। না, আম্মু নেই, এখন ভালোভাবেই যাওয়া যাবে। তারপর আস্তে আস্তে আদিবার রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ। সরাসরি আমি আদিবাকে ডাক দিলাম, এই যে শুনছেন? ভেতরে আদিবা শুয়েছিল। আমার ডাক শুনেই আদিবা তাড়াতাড়ি এসে দরজা খুলেই, আপনি হ্যাঁ আমি, বলে ভেতরে ঢুকে গেলাম। আপনি এ সময় এখানে? এ নিন, এটা আপনার জন্য। কি আছে এতে? খুলেই দেখেন। আমার কথা শুনে আদিবা ব্যাগ থেকে টান দিয়ে শাড়িটা বের করলো। আদিবা শাড়িটা দেখেই অবাক হয়ে গেল। পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য? কাল পহেলা বৈশাখ, মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু শাড়ি কেন? কাল এই শাড়িটা আপনি পরবেন আর আমি লাল পাঞ্জাবি পরবো। তারপর আপনাকে ঘুরতে নিয়ে যাব। কথাটা শুনে আদিবা মনে মনে অনেক খুশি হলো, কিন্তু আমাকে বুঝতে দিল না। কিন্তু কোনো কিন্তু না, আপনি সকালে রেডি থাকবেন। আমার কথা শুনে আদিবা মাথা নেড়ে হ্যাঁ বললো। আমি তো মহা খুশি, কারণ আদিবা রাজি হয়েছে। কিন্তু মামুন এখন বাবা আর আম্মুকে কীভাবে রাজি করাবে? গিয়ে দেখি ও কি বুদ্ধি নিয়ে আসছে। বলে আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি মামুন বসে আছে। মামুন আমাকে দেখেই জোরে জোরে হাসতে লাগলো। রে, তুই আমার করে হাসছিস কেন? আরে দোস্ত, আজকে বাসায় যা হয়েছে না, একদম হাসির কাণ্ড। আমি মামুনের কথা শুনে মনে মনে ভাবছি, শালা এবার পাগল হয়ে গেল নাকি। তখন আম্মু এসে হাজির। আম্মুকে দেখে মামুন হাসিটা থামিয়েই, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো। তুমি ভালো আছো? জি আন্টি, ভালো আছে। আচ্ছা আন্টি, কাল যে পয়লা বৈশাখ মনে আছে? কি বলো, কাল পহেলা বৈশাখ? হ্যাঁ আন্টি, তাই তো আপনাদের বাসার সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিতে এলাম। কিন্তু বাবা, এসব তো আমি জানি না। নীরবের বাবা আসলে সে যদি বলে তাহলেই যাবো। মামুনের কথাগুলো শুনে আমার অনেকটাই রাগ হচ্ছে। মনটা চাচ্ছে ওর কানগুলো টেনে দিই, কিন্তু না, আম্মু সামনে আছে আর দেখি ও কিভাবে কি বলে। তখন দরজায় কলিং বেল বেজে উঠলো। তার মানে বাবা এসেছে। আমি সঙ্গে দরজাটা খুলে দেখি বাবা এসেছে। বাবা দাও ব্যাগটা আমার কাছে দাও। তারপর বাবা ব্যাগটা আমার হাতে দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে মামুনকে দেখেই, আরে মামুন, কেমন আছো তুমি? জি আঙ্কেল, ভালো আছে। আঙ্কেল বসেন, কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? আঙ্কেল, কাল তো পয়লা বৈশাখ, তাই আমাদের বাসায় আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। কাল কিন্তু আপনাদের বাড়ির সবাই আমাদের বাসায় যাবেন। আঙ্কেল না করবেন না প্লিজ। আসলে বাবা, হয়েছে কি, আমার শরীরটা না ভালো লাগছে না, তাই আমি যেতে পারবো না। তোমার আন্টি আর ওরা যাবে। কথাটা শুনে আম্মু বলে উঠলো, না না, তোমার শরীর নাকি ভালো নেই, এই অবস্থায় তোমাকে একা ফেলে আমি যাব না। সে কি, তুমি গেলে ভালো হতো না? না, আমি যাব না।
আচ্ছা ঠিক আছে। নীরব, কাল সকালে তুই আদিবাকে নিয়ে মামুনদের বাসা থেকে ঘুরে আয়। এই সুযোগে মেয়েটা একটু ঘুরে আসুক। কথাটা শুনেই আমার মনের মধ্যে লাড্ডু ফুটতে লাগলো। উফ, মেঘনা চাইতে বৃষ্টি, না শালা মাউন্টার বুদ্ধি আছে, বলতে হবে। কি রে, কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আদিবাকে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু আদিবার কি ভালো পোশাক আছে? তা তো জানি না। আদিবা, আদিবা। বলে বাবা আদিবাকে ডাক দিল। বাবার ডাক শুনে আদিবা দৌড়ে চলে আসলো। মামুন আদিবাকে দেখে হা হয়ে গেল। জি আঙ্কেল। মা, তোমার কি ভালো পোশাক আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে নীরবের সাথে ঘুরে এসো। জি আঙ্কেল। উফ, কালকে অনেক বড় একটা সুযোগ পাবো। এই সুযোগটা যে করেই হোক কাজে লাগাতে হবে। আমার মনের কথা আদিবাকে বলতেই হবে। কি রে, কি ভাবছিস? না না, কিছু না। নীরব চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, বলে আমি আর মামুন বাইরে ঘুরতে গেলাম। তারপর ঘোরা শেষে আমি বাসায় চলে এলাম। তখনই মাগরিবের আজান দিল। সঙ্গে সঙ্গেই ওয়াশরুমে গিয়ে উজু করে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি আদিবা বাবার পাশে বসে খবর শুনছে। বাবা আমাকে দেখেই আয় বাবা, এখানে বস। বাবার পাশে বসতে বললে। তারপর আমি বাবার পাশে বসলাম। আমি বাম পাশে আর আদিবা ডান পাশে, বাবা ঠিক মাঝখানে। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো বাবা, ভালোই। তুই জানিস আদিবা তোর বয়সে ছোট হলেও পড়াশোনার তোর সিনিয়র। কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে আদিবা মাস্টার্স দিয়েছে? না, আমি তো এর কিছুই জানি না। বুঝলি, আমাদের আদিবা কিন্তু ইংরেজি অনেক ভালো পড়াতে পারে। যদি হেল্প লাগে তাহলে তুই ওকে বলতে পারিস। ঠিক আছে বাবা, হেল্প লাগলে বলবো। বলেই উঠে আমার রুমে চলে গেলাম। আর আদিবা আমার দিকে তাকিয়েছিল। রুমে গিয়ে ভাবছি, আদিবাকে দেখে তো মনে হয় না ও এত পড়াশোনা করছে। যাই হোক, ভালোই হলো। আম্মু বলতো আমার জন্য নাকি শিক্ষিত বউ আনবে। আর আদিবা তো সব দিক থেকেই পারফেক্ট আছে। এবার মনে হয় আমার কপাল সত্যি সত্যিই খুলে গেছে। এই কথা ভাবছি আর মেটে মেটে হাসছি। হঠাৎ আম্মু আমার রুমে এসেই, এই নীরব, এভাবে শুয়ে আছিস যে, খাবি না? হ্যাঁ আম্মু তুমি যাও, আমি আসছি। তারপর উঠে খাবার টেবিলে গেলাম খেতে। গিয়ে দেখি আদিবা আম্মুর সাথে টেবিলে খাবার দিচ্ছে। আমি আদিবার দিকে তাকাতেই আদিবা কিছুটা লজ্জা পেল। মাথাটা নিচু করে খাবার সাজাচ্ছে। আমাদের আদিবা মা কিন্তু অনেক কাজের। এই সংসারে আসতে না আসতেই সব কাজ নিজের হাতে করছে। কথাটা শুনে আদিবার আরো লজ্জা পেয়ে চুপ করেই আছে। কিন্তু আমি আম্মুর দিকে তাকাতেই দেখলাম আম্মু একটু রাগে রাগে ভাব নিয়ে আমাদের প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। তার মানে আম্মু বাবার মুখে আদিবার প্রশংসা শুনে একটু রাগ করেছে। আমি কোনো দিকে না তাকিয়ে খেতে শুরু করলাম। তখন বাবা বলল, আদিবা মা, তুমিও বসে পড়ো। জি। বলে আদিবা আমার সাথে খাবার খেতে লাগলো। আমি আদিবাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এত সুন্দর একটা মেয়ে কীভাবে হতে পারে, ঠিক যেন ডানা কাটা পরীর মতো। খাচ্ছি আর এগুলোই ভাবছি। কি রে, খাওয়ার সময় এত কি ভাবছিস? না বাবা, কিছু না। আমার খাওয়া শেষ, আমি উঠলাম। বলে আমি রুমে চলে গেলাম। তারপর শুয়ে শুয়ে ভাবছি, কাল যে করেই হোক আদিবাকে আমার ভালোবাসার সব কথা বলতেই হবে। আমি যে ওকে কতটা ভালোবেসে ফেলেছি তা যদি দেখানো যেত, তাহলে আমার ভালোবাসাগুলো সব আদিবাকে দেখাতাম। আমার মতো করে কেউ হয়তো আদিবাকে এভাবে ভালোবাসতে পারবে না। শুয়ে শুয়ে এগুলোই ভাবছি। এদিকে বাবা আর আমার রুমে গিয়ে বসে বসে কথা বলছে। আর আদিবা রুমে বসে মনে মনে ভাবছে, আন্টির তো এমনিতেই শরীর খারাপ, এখন যদি প্লেটগুলো আমি ধুয়ে রাখি তাহলে সকালে আন্টির কষ্টটা হয়তো একটু কম হবে। এই বলে আদিবা প্লেটগুলো ধোয়ার জন্য কিচেনে গেল। কিন্তু লিকুইড খুঁজে পাচ্ছে না। আম্মু কোথায় লিকুইড রেখেছে তা আদিবা জানে না। তাই আদিবা আস্তে আস্তে আম্মুকে লিকুইডের কথা বলার জন্য রুমের সামনে গিয়ে ডাক দিবে। তখন শুনতে পেলো আমাকে আর আদিবাকে নিয়ে ভেতরে কথা হচ্ছে। বুঝলে রহিমা, আদিবা কিন্তু অনেক লক্ষ্মী একটি মেয়ে। ঠিক ওর বাবার মতোই আমাকে কেয়ার করে। আদিবা বাবার মুখে এ কথা শুনে মুসকে মুসকে হাসছে। হ্যাঁ, তা দেখেই বোঝা যায়। কিন্তু তুমি এখন এই কথা বলছো কেন? দেখো, আদিবার বাবা মা কেউ নেই, এখন আমরাই ওর বাবা মা। আদিবা বড় হয়েছে, আর আদিবা কিন্তু দেখতেও মাশাআল্লাহ। হ্যাঁ, তো কি হয়েছে? না মানে বলছিলাম কি, আদিবা তো লক্ষ্মী একটি মেয়ে। আমাদের নীরবের তো বিয়ের বয়স হয়ে গেছে। যদি নীরবের সাথে আদিবার বিয়েটা দিয়ে দেই তাহলে কিন্তু ভালোই হবে। বাবার কথা শুনে আদিবার সঙ্গে সঙ্গে খুশিতে হেসে দিল। আদিবা মনে মনে এটাই চেয়েছিল। এদিকে বাবার কথা শুনে আম্মু বলে উঠলো, কি বললে তুমি? এই মেয়ের সাথে নীরবের বিয়ে দিবে? তুমি কি পাগল হয়ে গেছো? যার কিনা বাবা মা কেউ নেই, আত্মপরিচয় দেবার মতো কেউই নেই,
সেই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেব না। এখানে মান সম্মান বলে তো কিছু আছে। এখন বুঝেছি আদিবা ঘরের এত কাজ কেন করে। ও যাই করুক না কেন, আমার ছেলের সাথে কখনোই ওর বিয়ে দিব না। আমার কথাগুলো শুনে আদিবার মনটা ভেঙে গেল। অঝরে চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু পারছে না চিৎকার দিয়ে কান্না করতে। উফ রহিমা, ওর কেউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তুমি চুপ থাকো। তোমার আজকাল পেয়ে ও মাথায় উঠেছে। ওই মেয়েকে তুমি যেভাবে পারো এই বাড়ি থেকে বিদায় করো, এটাই আমার শেষ কথা। আমার কথাগুলো শুনে আদিবা মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন আমার বাবা মাকে নিয়ে গেলে? বলো তো, যাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি এই জীবনে তাকেই পাবো না। আন্টি তো ঠিকই বলেছে, আমার বাবা মা কেউ নেই, আত্মীয় পরিচয় দেওয়ার মতো তো কেউ নেই। আমার সাথে যদি নীরবের বিয়ে হয় তাহলে আন্টি আর আঙ্কেল সমাজে মুখ দেখাবেন কি করে? না, আমি আর এই বাড়িতে থাকবো না। কাল সকালে কারো ঘুম ভাঙার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। বলেই ওর জামা কাপড় সব ব্যাগে ভরতে লাগলো। তখনই হঠাৎ আমার দেওয়া শাড়িটা ওর চোখে পড়তেই শাড়িতে বুক জড়িয়ে ফুটিয়ে কান্না করতে লাগলো। তারপরেই কিছুক্ষণ পর শাড়ি সহ সব জামা কাপড় ব্যাগে ভরে নিল, চোখের পানি ঝরাতে ঝরাতে। তারপর আদিবার টেবিলে বসে কান্না করতে করতে শেষবারের মতো একটা চিঠি লিখতে লাগলো। নীরব, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে অনেক কেয়ার করো, কিন্তু ভালোবাসো কি না জানি না। আমি কিন্তু তোমাকে প্রথম দেখাতেই একটু একটু করে ভালোবেসে ফেলেছি, কিন্তু কি করব বলো? এখন এই অবুঝ মনটা যে শুধু তোমাকেই চায়, এই মনটা তো বোঝে না যে আমার ভাগ্যে তুমি নেই। আমি হয়তো কোনো দোষ করেছিলাম, তাই আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিলেন। যাই হোক, তোমাদের সবাইকে কখনোই ভুলতে পারবো না, বিশেষ করে তোমাকে। আন্টি আঙ্কেল সবাই না অনেক ভালো মানুষ। আমার তো মা বাবা কেউই নেই, তাই আমি চেয়েছিলাম আন্টি আর আঙ্কেলকে আমার বাবা মা বানাতে, কিন্তু আমার ভাগ্য, আমার কপালটাই খারাপ। ভাবনাগুলো ভাবনাই রয়ে গেল। ভালো থেকো তুমি। আর হ্যাঁ, আন্টি আর আঙ্কেলের যত্ন নিও। আমি আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, আর কখনোই ফিরে আসবো না। খুব ভালোবাসি নীরব তোমাকে আমি। এগুলো চিঠিতে লিখেই মুখ চেপে হাউমাউ করে কান্না করছে চিৎকার করে। কিন্তু এই চিৎকার শুনে আদিবার চার দেয়ালের মাঝেই আবদ্ধ হয়ে রইল। তারপর আদিবার সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিল। হঠাৎ আদিবার শুনতে পেল অনেক দূর থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। তার মানে আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। একথা ভেবেই আদিবার দেরি না করে তাদের রুম থেকে বের হয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে আদিবার ব্যাগগুলো সব হাতে নিল। তারপর আস্তে আস্তে রুম থেকে বের হয়ে তখনই দেখলো আম্মু তার রুম থেকে বের হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আদিবার রুমে ঢুকে আস্তে করে দরজা লাগিয়ে দিল। অবশ্য আদিবার রুমের লাইট বন্ধ ছিল, তাই আম্মু দেখতে পায়নি। তারপর আদিবার খাটের নিচে ব্যাগগুলো রেখে রুমের লাইট হাঁটাহাঁটি করতে লাগলো। তখন আম্মু ওয়াশরুম থেকে বের হয়ে রুমে যাবে, আর কখন আদিবা ব্যাগগুলো নিয়ে বের হয়ে যাবে। কিছুক্ষণ পরেই হঠাৎ আম্মু চিৎকার দিয়ে উঠলো। আদিবা আম্মুর চিৎকার শুনে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখলো একটু দূরেই আম্মু অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আদিবা দৌড়ে গিয়ে আম্মুকে ধরেই চিৎকার দিল। আদিবার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠেই, আরে এত জোরে চিৎকার দিল কে? মনে হচ্ছে তো আদিবা চিৎকার দিল। বলে তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজাটা খুলে দিলাম। দৌড়ে গিয়ে দেখি আম্মু ফ্লোরে পড়ে আছে, আর আদিবা আম্মুকে ধরে কান্না করছে। আদিবা কি হয়েছে আম্মুর? আমি জানি না কি হয়েছে, হঠাৎ আন্টির চিৎকার শুনেই এসে দেখি আন্টি ফ্লোরে পড়ে আছে। তখনই বাবা এসেই, এই নীরব, কি হয়েছে? বাবা আম্মু মাথা ঘুরিয়ে পড়ে গেছে বলে আম্মুকে তাড়াতাড়ি ধরলাম। তোর আম্মুকে তাড়াতাড়ি নিচে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। বলে বাবা নিচে চলে গেল গাড়ি বের করতে। এদিকে আমি আর আদিবা আম্মুকে ধরে নিচে নিয়ে গেলাম। তারপর গাড়িতে উঠিয়ে সোজা হসপিটালে এসে আম্মুকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই একটা ডক্টর আমাদের দেখে দৌড়ে এসেই, ওনার কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে। কথাটা শুনে ডক্টর বলল, তাদের ওনাকে ভিতরে নিয়ে আসেন। তারপর আমি আম্মুকে ভেতরে নিয়ে একটা বেডে শুয়ে দিলাম। এবার আপনারা একটু বাইরে যান, আমি দেখছি। ঠিক আছে। বলার পরে আমরা সবাই বের হয়ে গেলাম। আদিবা শুধু কেঁদেই যাচ্ছে। আদিবা কান্না করছেন কেন? আদিবা, মা কান্না করে না, তোমার আন্টি সুস্থ হয়ে যাবেন,
তাই যেন হয় আঙ্কেল। কারো মুখে কোনো কান্না নেই, বাবা চুপ করে বসে আছে। আমার খুব টেনশন হচ্ছে, কারণ আম্মু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আবার কিছু হয়নি তো? না না, এ আমি কি ভাবছি? আম্মুর কিছু হতে পারে না। কিছুক্ষণ পর ডক্টর আমাদের সামনে আসতেই, এই যে ডক্টর, কেমন দেখলেন? আসলে সমস্যাটা হয়েছে কি, ওনার শরীরে অনেক দুর্বল, তাই মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু আমরা যতটা সদ্য চেষ্টা করে যাব যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বলেই ডক্টর চলে যাবে। তখনই আমি বললাম, ডক্টর, আম্মু পুরো সুস্থ হতে কয়দিন লাগবে? এই ধরেন 5 থেকে 6 দিন। বলেই ডক্টর চলে গেল। 5 থেকে 6 দিন। তারপর দেখতে দেখতেই 2 ঘন্টা চলে গেল। খুব ক্ষুধা লাগছে, কিন্তু বাবাকে বলতেও পারছি না, আবার বাইরেও যেতে পারছি না। হঠাৎ বাবা বলে উঠলো, নীরব, তোরা থাক, আমি একটু আসছি। ঠিক আছে বাবা। বলার পরেই বাবা চলে গেল। আমি আদিবার দিকে তাকিয়ে দেখি আদিবা মন খারাপ করে বসে আছে। এই যে শুনছেন? আদিবা কিছু না বলে আমার দিকে তাকালো। আপনি এখনো মন খারাপ করে আছেন? আদিবা কোনো কথা বলছে না। প্লিজ মন খারাপ করবেন না, আম্মু ভালো আছে। আদিবা কোনো কথাই বলছে না। হঠাৎ মনে পড়লো, আরে আমার তো অনেক ক্ষুধা লাগছে। তার মানে আদিবারও অনেক ক্ষুধা লাগছে। লজ্জা হতেও বলতেও পারছে না। আচ্ছা আপনি একটু বসেন, আমি আসছি। আদিবা মাথা নেড়ে হ্যাঁ বললো। তারপর আমি যেতে নেব, তখন দেখি বাবা আসছে, হাতে 3টা ব্যাগ। মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবারও নিয়ে আসছে। নীরব, এইগুলো খেয়ে নে, আর তুমিও খেয়ে নাও মা। তারপর তোমার আন্টিকে খাইয়ে দিও, আমার অফিসে যেতে হবে। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আর শোন, ডক্টর কিছু বললে আমাকে জানাবি, আমি একটু তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। বলে বাবা চলে গেল। তারপর খাবারগুলো হাতে নিয়ে ভেতরে ঢুকলাম। আমার সাথে আদিবাও ঢুকলো। ভেতরে গিয়ে দেখি আম্মু ঘুমাচ্ছে। আন্টি তো ঘুমাচ্ছে, এখন ওনাকে ডাক দেওয়ার দরকার নেই, আপনি বরং খেয়ে নিন। আপনি খাবেন না? না, আমি পরে খাবো। না না, পরে খেলে চলবে না, আপনি এখনই খেয়ে নেন। বলে খাবার বের করলাম। তারপর আমি আর আদিবা খেয়ে নিলাম। তখনই হঠাৎ মামুন কল দিল। হ্যালো মামুন। কিরে দোস্ত, কোথায় তুই? এখন আসিস না কেন? আসলে আজকে আদিবাকে নিয়ে মামুনদের বাসায় যাওয়ার কথা ছিল। দোস্ত, আমি এখন হসপিটালে আছি। হসপিটালে মানে? কার কি হয়েছে? আসলে দোস্ত, আম্মু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই হসপিটালে নিয়ে আসছি। আন্টিকে নিয়ে হসপিটালে আসিস আর আমাকে একটিবারের জন্য বললি না? দোস্ত সময় পাইনি রে, তাড়াতাড়ি নিয়ে আসছি তো, তাই তোকে বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। ঠিক আছে আয়। তখন হঠাৎ আম্মুর ঘুম ভেঙে গেল। আম্মু, এখন তোমার কেমন লাগছে? হ্যাঁ বাবা, একটু ভালো লাগছে। আন্টি, আপনি এখন ওঠেন। বলে আম্মুকে ধরে ওঠালো। তারপর আদিবা একটা তোয়ালে ভিজিয়েই, আন্টি, আপনার হাতটা দিন। না না, লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে, আপনি হাতটা দিন তো। বলে এক প্রকার জোর করেই আদিবা আমার হাত পা মুছে দিল। তারপর আদিবা খাবার একটা প্লেটে নিয়েই, আন্টি, অনেক বেলা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। না না, আমার ক্ষুধা নেই, পরে খাবো। না আন্টি, পরে খেলে কিভাবে হবে বলুন তো? এখন আপনাকে ঠিকমতো খাবার খেতে হবে, না হলে তো তাড়াতাড়ি সুস্থ হবেন না। বলেই আদিবা আম্মুকে খাইয়ে দিতে লাগলো। আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে আর খাচ্ছে। আমি কিছু না বলে মনে মনে ভাবছি, ইস, এমন করে যদি আদিবা আমাকে খাইয়ে দিত। তখনই মামুন এসে হাজির। আন্টি কেমন আছেন আপনি? এই তো বাবা, ভালো আছি। আন্টি আপনি খেয়ে ঘুমিয়ে দেখেন, আর একদমই কোনো টেনশন করবেন না। ঠিক আছে বাবা। তারপর আম্মুর খাওয়া শেষে আদিবা আম্মুকে ওষুধ খাই দিয়ে শুয়ে দিল। আমি আম্মুর পায়ের কাছে বসে আছি, আর আদিবা মাথার কাছে বসে আম্মুর মাথায় হাত তুলে দিচ্ছে, যাতে আম্মুর তাড়াতাড়ি ঘুম চলে আসে। এভাবেই 2টা দিন কেটে গেল। আদিবা আম্মুর অনেক যত্ন নিয়েছে, রাত দিন এক করে আম্মুর সেবা করছে। হসপিটালে জায়গা হবে না বলে আমি আর বাবা বাসে চলে আসি, আর আদিবা আম্মুর সাথে থাকে। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আর বাবা হসপিটালে চলে গেলাম, সাথে মামুনও ছিল। তারপর সবাই আম্মুর কাছে গেলাম। আম্মু, এখন তোমার কেমন লাগছে? এই তো বাবা, একদম ঠিক আছে। তারপর ডক্টর এসেই, দেখি দেখি একটু সরে দাঁড়ান। তারপর আমার শর্তেই ডক্টর আম্মুকে টেস্ট করলো। ওয়াও, উনি এখন একদম সুস্থ আছেন, চাইলে আজ বিকেলে বাসায় নিতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। আসলে থ্যাঙ্কস আমাকে নয়, থ্যাঙ্কস ওনাকে জানানো উচিত। ইনি এই 2 দিনে অনেক যত্ন নিয়েছেন ওনার, তাই তো ইনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। বলেই ডক্টর চলে গেল। আম্মু আদিবার দিকে তাকিয়ে আছে। আসলে আম্মু আদিবাকে একদমই সহ্য করতে পারতো না, কিন্তু আজ আম্মুর সব ভুল ভেঙে গেছে। আদিবা অনেক ভালো একটা মেয়ে। মা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। ছি ছি আঙ্কেল, এসব আপনি কি বলছেন?
আজ যদি আমি আপনাদের মেয়ে হতাম তাহলে কি আমি এসব করতাম না? বাবা তোমরা কথা বলো, আমি আর মামুন একটু আসছি। ঠিক আছে, যা, কিন্তু বেশি দেরি করিস না। তারপর আমি আর মামুন বাইরে গেলাম একটু ঘুরতে। এদিকে বাবা আম্মুর মাথার কাছে বসে আম্মুর সাথে কথা বলছে, আর আদিবা আম্মুর পায়ের কাছে বসে আছে। হঠাৎ আদিবার মনে পড়লো সেদিন রাতের কথা। তারপর আদিবা বলল, আঙ্কেল, ডক্টর তো আন্টিকে বিকেলেই ছেড়ে দেবে। আমার না অনেক ঘুম পাচ্ছে, আমি বরঞ্চ বাসায় চলে যাই। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো বিশ্রাম নেওয়া উচিত। গাড়িতে ড্রাইভার আছে, আমি কল দিয়ে বলে দিচ্ছি তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও। ঠিক আছে আঙ্কেল, আমি গেলাম। তারপর আদিবা গাড়িতে উঠে বাসায় চলে আসলো। এখন আদিবার একমাত্র লক্ষ্য এ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য গ্রামের বাড়িতে চলে যাওয়া। আদিবা গাড়ি থেকে নেমেই, আঙ্কেল, আপনি এখন হসপিটালে চলে যান, ওনারা একটু পরেই বাসায় চলে আসবেন। আচ্ছা। বলে হসপিটাল থেকে চলে আসলো। তারপর আদিবা বাসায় ঢুকে ওর চিঠিটা টেবিলের উপর রেখে ব্যাগগুলো হাতে নিল। নীরব, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি, আর কখনোই তোমাদের সামনে আসবো না। তারপর আদিবা ওর ব্যাগগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। শুধু রেখে গেল চিঠির পাশে ছোট্ট একটা জোড়া পুতুল। এদিকে হসপিটালে বাবা আম্মুকে বলছে, দেখেছো রহিমা, তোমাকে বলছিলাম না আদিবা অনেক লক্ষ্মী একটি মেয়ে। হ্যাঁ গো, আজ আমার সব ভুল ভেঙে গেছে, তাই আমি আমার নীরবের বিয়ে আদিবার সাথেই দিব। আলহামদুলিল্লাহ। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কথা শুনিয়েছে, কিন্তু আর না, আজ থেকে আদিবাকে আমার মেয়ের মতোই দেখব। এদিকে আমি আর মামুন বাইরে থেকে ঘুরে হসপিটালে চলে আসলাম। বাবা আমাকে দেখেই, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো বাবা আশেপাশেই ছিলাম, বলে চারপাশ তাকিয়ে দেখি আদিবা নেই। আমি যে চারপাশ কেন ঘুরে ঘুরে দেখছি সেটা বাবা বুঝে গেল। চারপাশ তাকিয়েও লাভ নেই, আদিবা বাসায় চলে গেছে। বাবার কথা শুনে মামুন চোখগুলো গোল গোল করে অবাক হয়ে গেল। ও আচ্ছা, কিন্তু একা বাসায় কিভাবে গেল? একা যায়নি, জাফর দিয়ে আসছে। ও, কিন্তু বাবা আমাদের বাড়িটা তো পুরো ফাঁকা, আদিবার ভয় পাবে না? হ্যাঁ গো, নীরব তো ঠিকই বলল, এত বড় বাড়ি, আদিবা তো একা ভয় পাবে। তাই তো। নীরব, তুই এক কাজ কর, এখনই বাসায় যা, দেখ আদিবা কি করছে। বাবার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। বাবা এখন যাব? হ্যাঁ, এখনই যাবে, আমি চাই না আমার বৌমা একা একা ভয় পাক, বলা তো যায় না। আমার কথাটা শুনে মামুন অবাক হয়ে হেসে দিল। আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাধা, তোর আম্মু আর আমি ঠিক করেছি আদিবার সাথে তোর বিয়ে দিব, সে অনুযায়ী আদিবা তো আমাদের বৌমাই হয়। বলে বাবা হেসে দিল। বাবা সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছি, যা আদিবার কাছে যা। বলার পরেই থ্যাংক ইউ বাবা। মামুন চল, বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আজ অনেক আনন্দ হচ্ছে, কথায় আছে না, মেঘ না চাইতেই বৃষ্টি, ঠিক সেই রকমই আমি বাবা আর আম্মুকে কিছু না বলতেই তারাই সব ঠিক করে দিল। দোস্ত, তোর ভাগ্যটা অনেক ভালো রে, আদিবার মতো একটা বউ পাবি। দোস্ত, যাই বলিস, আমাদের বাবিটা কিন্তু হ্যাপি দেখতে। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চল, বলে নিচে পার্কিংয়ে গিয়ে দেখি জাফর চাচা গাড়িতে বসে আছে। তারপর আমি আর মামুন গাড়িতে করে সোজা বাসায় চলে আসলাম। তারপর জাফর চাচাকে গাড়ি হসপিটালে নিয়ে যেতে বললাম। বাসায় ঢুকে কলিং বেল বাজালাম, কিন্তু আদিবা খুলছে না। মনে হয় ভাবলাম হয়তো আদিবা ওয়াশরুমে আছে, নয়তো ঘুমাচ্ছে, তাই খুলতে দেরি হচ্ছে। এইভাবে 3 থেকে 4 বার বাজালাম, কিন্তু না, আদিবা দরজা খুলছে না। কি রে, এতবার কলিং বেল বাজালি, আদিবার তো শোনার কথা, কিন্তু খুলছে না কেন? দোস্ত, ঠিকই তো, খুলছে না কেন? বলে দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। আরে দরজা তো খোলা। দরজাটা খোলা দেখে আমার বুকের ভেতর ঢুক করে উঠলো। সঙ্গে সঙ্গে এক দৌড়ে ভেতরে ঢুকেই আদিবা, আদিবা বলে জোরে ডাক দিলাম, কিন্তু আদিবার কোনো না পেয়েই সারা শব্দ দৌড়ে ও রুমে গেলাম, কিন্তু আদিবা নেই। আমার পেছন পেছন মামুনও দৌড়ে এসে দেখে আদিবা নেই। কি রে, আদিবা কোথায় গেল? রুমে তো নেই। দেখি তো ওয়াশরুমে গিয়ে, বলে বের হবো তখনই হঠাৎ চোখ গেল আদিবার টেবিলের দিকে। তখনই দেখলাম টেবিলে একটা পেপার রাখা, আর তার উপরে একটা কলম। সঙ্গে টেবিলের কাছে গিয়ে পেপারটা হাতে নিয়ে দেখি আদিবা কি যেন লিখেছে। দোস্ত, কি লিখেছে পড়তো? হ্যাঁ পড়ছি, বলে পুরো লেখাটা পড়তেই আমার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। তার মানে আদিবা আমাকে ছেড়ে চলে গেছে? না, এ হতে পারে না, আদিবা আমাকে ছেড়ে যেতে পারে না। তখন হঠাৎ বুকের অচিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। কি করব বুঝতে পারছি না। দোস্ত, আদিবা তো ওদের গ্রামে চলে গেল। দোস্ত, এখন কি করব আমি? দোস্ত, কান্না থামা, মন খারাপ করিস না, আঙ্কেল আসলেই সব সমাধান হবে। কি সমাধান হবে বলতো? আদিবা রাগ করে চলে গেছে, অনেক কষ্ট করেছে মেয়েটা। তখন হঠাৎ বাবার ডাক শুনতে পেলাম, তার মানে বাবা আম্মুকে নিয়ে চলে আসছে। সঙ্গে সঙ্গে দৌড়ে বাবার কাছে গিয়েই, বাবা
আদিবা আমাদের ছেড়ে চলে গেছে। বাবা, আমি কি করব? বলিস কি, কখন গেল? তখন আম্মু বলল, সব হয়েছে আমার জন্য, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, তাই ও চলে গেছে। আহা, কান্না করো না। ও চলে গেছে তো কি হয়েছে? নীরব ওকে খুঁজে আনবে। যে করে হোক বাবা, তুই আদিবাকে খুঁজে নিয়ে আয়। হ্যাঁ আম্মু, তোমরা কোনো চিন্তা করো না, আমি আদিবাকে খুঁজে নিয়ে আসবোই। কিন্তু বাবা, ও তো ওদের গ্রামের বাড়িতে গেছে, আর আমি তো ওদের গ্রাম চিনি না। আসলে ওদের গ্রামে তো এখন কেউ নেই, তাই ওখানেও যায়নি। আমার মনে হয় ও হয়তো ওর নানু বাড়ি গেছে। কিন্তু বাবা, ওর নানু বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর ওদের নানু বাড়ি? হ্যাঁ, বিক্রমপুর। আমার মতে ওর নানুরা মাওয়া থাকে, কিন্তু আমি ওর নানুর বাড়িতে কখনো যাইনি, তাই চিনি না। সমস্যা নেই বাবা, যে করে হোক আদিবাকে আমি খুঁজে বের করবই। বলে আমি বের হব, তখনই বাবা বলল, এই নীরব, এখন কোথায় যাচ্ছিস? আদিবাকে খুঁজতে। তাই বলে এই অবস্থায় যাবি? বাবা, অন্তত শার্ট প্যান্টটা চেঞ্জ করে যা। ঠিক আছে আম্মু, যাচ্ছি। বলে আমার রুমে গিয়ে নতুন শার্ট প্যান্ট পরে রেডি হলাম। তারপর আমার একটা শার্ট আর প্যান্ট মামুনকে দিলাম পরার জন্য, কারণ এখন যদি মামুন ওদের বাসায় যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমরা রেডি হয়ে রুম থেকে বের হতে বাবা হঠাৎ আমাকে বলল, নীরব, আমার কাছে আদিবার ছবি আছে, নিয়ে যা। কাউকে দেখালে হয়তো চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ বাবা, দাও। বলে বাবার কাছ থেকে ছবি নিয়ে নিলাম। তারপর দুটো বাইক নিয়ে আমি আর মামুন বিক্রমপুর যাওয়ার জন্য রওনা দিলাম। কেন যেন অনেক কষ্ট হচ্ছে, জানি না আদিবাকে খুঁজে পাবো কিনা, কিন্তু আদিবাকে ছাড়া তো আমি বাঁচবো না, একথা ভাবছি। আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এমন করে যেতে যেতে প্রায় শ্রীনগর চলে এসেছি। মাওয়া আমি এর আগেও এসেছি, কারণ আমার এক ফেসবুক ফ্রেন্ড তারিফ মাওয়ায় থাকে, ওর বাবা ওখানকার চেয়ারম্যান। তারপর এক পর্যায়ে মাওয়া চলে আসলাম। আমি বাইক ব্রেক করতেই মামুনও বাইক ব্রেক করলো। দোস্ত এখন কোথায় যাবি? জানি না রে, শুধু এটাই জানি আদিবাকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কিভাবে? মামুনের কথা শুনে মানিব্যাগ থেকে আদিবার ছবিটা বের করেই যেভাবেই হোক দরকার পড়লে এই বিক্রমপুর জুড়ে আদিবাগকে খুঁজবো। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, আদিবার ছবিটার আশেপাশে সবাইকে দেখাই, দেখি কেউ চিনতে পারে কিনা। হ্যাঁ, কিন্তু এর আগে আমাকে এক কাজ করতে হবে। বলে পকেট থেকে আমার মোবাইলটা বের করে তারিফকে কল দিলাম। 3বার রিং হওয়ার পরেই কল রিসিভ করলো। হ্যালো তারিফ। আরে নীরব, তুই? এতদিন পর বন্ধুকে মনে পড়লো? আসলে দোস্ত সময় পাই না তো, তাই আর কি, দেখা করতে পারে না। তো এখন কোথায় তুই? এই তো তোদের এলাকাতেই আছি। কি, আমাদের এলাকায়? মানে মাওয়া আছিস নাকি? হ্যাঁ, এই তো একটু আগে আসলাম, এসেই তোকে কল দিলাম। আচ্ছা আচ্ছা, এখন তুই ঠিক কোথায় আছিস? এই তো মাওয়া বাস স্ট্যান্ডের পাশেই আছি। তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই আসছি। আচ্ছা, বলে কল কেটে দিলাম। কে রে, কার সাথে কথা বললি? আমার এক ফেসবুক ফ্রেন্ডের সাথে, ও এখানেই থাকে। ওয়াও, তাহলে তো আমাদের কোনো সমস্যা হবে না, সহজে আদিবাকে খুঁজে পেয়ে যাব। দেখি তারিফ আগে আসুক, তারপর বোঝা যাবে। বলতে না বলতে দূর থেকে একটা ছেলে বাইকে করে এসে আমাদের সামনে ব্রেক করলো। হেলমেট পরে চিনতে পারছি না। ওই বাইকের পেছনে আরও 7 থেকে 8টা বাইক আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ছেলেটার দিকে। তখন ছেলেটা হেলমেট খুলতে দেখি, আর এটা তো তারিফ। কিরে, কেমন আছিস নীরব? এ তো দোস্ত, ভালোই আছি, তোর কি খবর? এই তো আছি। এটা কে? ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও হলো মামুন, আমার সব থেকে কাছের বন্ধু। আমি তারিফ। আমি মামুন। তারপর সবার সাথে পরিচয় হবার পরেই, তো বল, হঠাৎ করে এখানে আসলি যে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ কারণ তো আছেই। কি কারণে বলে ফেল। তাহলে শোন। সব খুলে বললাম তারিফকে। তারিফ সব শোনার পরেই, দোস্ত, একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে আজ জানলাম। আচ্ছা, সমস্যা নেই, এই এলাকায় যত বাড়িঘর আছে সব আমাদের চেনা, খুব সহজেই আদিবাকে আমরা খুঁজে দিব। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, তাহলে দেখি তো আমাদের হবু ভাবির ছবি। তারপর আমি আদিবার ছবি তারিফকে দেখাতেই, আরে, এই মেয়েকে আমি দেখেছি। দেখিস কোথায় থাকে ও? কোথায় থাকে জানি না, কিন্তু বাস থেকে নামতে দেখেছি। তার মানে এখানে যেহেতু নেমছে, তাহলে আশেপাশে হয়তো ওর নানুর বাড়ি। হ্যাঁ, মনে হয়। তুই কোনো চিন্তা করিস না, আজকালের মধ্যেই তুই ওকে পেয়ে যাবি। আর হ্যাঁ, এই কয়দিন তোরা কিন্তু আমার বাসায় থাকবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দোস্ত এখন যদিও একটু খুঁজে দেখতাম। ওকে, তাহলে চল। বলে ওর সব বন্ধু ও ছোটদের আদিবার ছবি দেখিয়ে ভালো করে খুঁজতে বললো। তারপর আমরা 3জন অন্যদিক গিয়ে খুঁজতে লাগলাম। যাকে সামনে পাই তাকে আদিবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করি চিনে কিনা, কিন্তু না, কোনো লাভ হলো না।
কেউ নাকি চেনে না। দুপুরে কোনো মতে তিনজন একটা হোটেলে খেয়ে আবার খুঁজতে লাগলাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এলো, কিন্তু আদিবাকে খুঁজে পেলাম না। তারপর তিনজন বাইক রেখে একটা চায়ের দোকানে বসে আছি। দোস্ত, আজকে তো আদিবাকে পেলাম না। আরে আজকে পাইনি তো কি হয়েছে, কাল অবশ্যই পেয়ে যাব। কিন্তু দোস্ত, এত বড় এলাকায় কীভাবে ওকে খুঁজবো? আরে নীরব, তোকে বলেছি না কোনো টেনশন করবি না। তোদের কাছে এই এলাকা বড় মনে হলেও আমার কাছে ছোট। দেখবি কাল আদিবার খোঁজ আমরা ঠিকই পেয়ে যাব। তাই যেন হয় দোস্ত, তাই যেন হয়। আচ্ছা এখন উঠি, বাসায় যেতে হবে। চায়ের দামটা আমি দিই, সঙ্গে দোকানে বলে উঠলো। না না ভাই, টাকা লাগবে না, আপনারা যান। কি আর করার, ওখান থেকে আমরা তারিফদের বাসায় চলে আসলাম। তারপর রাতে খেয়ে শুয়ে পড়লাম। আসলে তারিফের মা অনেক ভালো, আমাকে আর মামুনকে নিজের ছেলের মতো করেই খাইয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মামুন আর তারিফ এখনও ঘুমাচ্ছে। আমি একা একা উঠেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আমি রুমে এসে দেখি তারিফ বিছানায় বসে ফোনে কথা বলছে। তারিফ আমাকে দেখে কলটা কেটে দিয়েই, দোস্ত বলছিলাম না আদিবাকে খুঁজে বের করবই। তার মানে আদিবাকে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, ওর নানুরা আমাদের পাশের এলাকায় থাকে। তাহলে চল চল তাড়াতাড়ি আয়। আমাদের কথা শুনে মামুন লাফ দিয়ে উঠেই, কে রে নীরব, এত সকালে কোথায় যাবি? দোস্ত আদিবাকে খুঁজে পেয়েছে। বলিস কি, সত্যি খুঁজে পেয়েছে? হ্যাঁ খুঁজে পেয়েছি। দোস্ত তাহলে চল এখনই যাই। আরে এত তাড়া কিসের, আগে ফ্রেশ হই তারপর যাব। বলে মামুন আর তারিফ ফ্রেশ হয়ে এলো। আমার আর তর্স হয়েছে না, মনে চাচ্ছে এখন আদিবার কাছে ছুটে যাই। দোস্ত চল নাস্তা করে তারপর যাই। না না, নাস্তা পরে করবো, আগে চল আদিবার সাথে দেখা করব। কি আর করার, চল তাহলে। তারপর আমি আর তারিফ আর মামুন বাইক নিয়ে চন্দ্রের বাড়ি চলে আসলাম। একটু ওয়েট কর, রাসেল আসছে। তারপর কিছুক্ষণ পরেই রাসেল বাইক নিয়ে আমাদের সামনে আসলো। হ্যাঁ এসে গেছি, চল। তারপর আমরা বাইক নিয়ে একটি ছোট রাস্তা দিয়ে যেতে লাগলাম। রাসেল আর তারিফ আগে, আমি আর মামুন পেছনে। কিছুক্ষণ পরে রাসেল বাইক ব্রেক করলো, সঙ্গে সঙ্গে আমরাও বাইক ব্রেক করলাম। নীরব, এই যে দেখা যাচ্ছে দোতলা বাড়িটা, ওইটাই আদিবার নানু বাড়ি। কথা শুনে বুকের মধ্যে ছটফট করতে লাগলো। মনটা চাচ্ছে এখনই দৌড়ে আদিবার সাথে দেখা করি। নীরব চল। হ্যাঁ চল। বলে আমরা আদিবার নানুর বাড়ির ভেতরে গেলাম। তখনই আমাদের দেখে একজন বাবার বয়সী লোক বেরিয়ে এলো। রাসেল সঙ্গে সঙ্গে আমাকে ইশারা দিয়ে বললো এটা আদিবার মামা। সে তারিফকে দেখেই, তারিফ, কেমন আছো বাবা? এই তো আঙ্কেল, ভালো আছি। কিন্তু তোমরা এই সময় আমার বাড়িতে? তখনই সঙ্গে সঙ্গে একটা বয়স্ক মহিলা বের হয়ে এলো। তাকে দেখে বুঝতে বাকি হলো না এটাই আদিবার নানু। আরে বাসার লোক এসেছে, আগে ওদের বসতে দে, তারপর কথা বল। হ্যাঁ হ্যাঁ, বসো বাবা। সবাই বসতে বলে চলে গেল। তারপর আমরা সবাই বসতেই, তারিফ, তোমরা ভালো আছো তো? এই তো নানু, ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই সময় হঠাৎ বাসায় কি মনে করে এলে? আদিবার নানুর কথা শুনে আমি আবার হয়ে তাকিয়ে আছি। নানু পরে বলছি, আগে একটু পানি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, একটু বসো, পানি নিয়ে আসছি। বলেই আদিবার নানু চলে গেল। আরে আদিবা কোথায়? আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? শুধু শুধু কি পানি আনতে বললাম নাকি? দেখ একটু পর আদিবা আসবে পানি নিয়ে। ঠিক আছে বলে চুপ করে বসে আছি। কিছুক্ষণ পরে হঠাৎ দেখে আদিবার নানু একটা ট্রে করে শরবত নিয়ে এলো। কিন্তু আদিবা কোথায়? ও এখনো আসছে না কেন? এইভাবে ওকে দিয়ে দেখছি আদিবা আসে কিনা। আমার উকি মারা দেখে আদিবার নানু বলল, কি হলো, কেউ কে খুঁজছো? না না এমনি। বলার সঙ্গে সঙ্গে দেখি আদিবা আমাদের সামনে নাস্তা নিয়ে এলো। আমি আদিবাকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। এক নয়নে আদিবার দিকে তাইকে আসি। আদিবাকে দেখে আমার চোখ দুটো ছলছল করছে। আদিবা আমাকে দেখে অনেকটা অবাক হয়ে এক দৃষ্টিতে তাইকে আসছে। আমার আর আদিবার কাহিনী দেখে আদিবার নানু অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আসছে। আপনি এখানে? তোমার খোঁজে। বলার পরেই চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আদিবা আমার কথা শুনে এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বোঝা যাচ্ছে আদিবার চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। তখনই আমি আমার ব্যাগ থেকে সেই জোড়া পুতুল ও চিঠিটা বের করে আদিবাকে দেখালাম। আদিবা আমার হাতে এগুলো দেখে ওর চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে আর মুসকে মুসকে হাসছে। মামুন এগুলো দেখে মুসকে মুসকে হাসছে, আর সাথে তারিফ ও রাসেলও মুসকে মুসকে হাসছে। এই আদিবা, এই ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ নানু, যার কথা তোমাকে বলেছিলাম। আদিবার নানু কথা শুনে আমাদেরকে তাকিয়ে আমার মাথায় হাত বলে দিয়ে মুসকে হেসে চলে গেল। সঙ্গে মামুন বলে উঠলো, দোস্ত, তোর একটু কথা বল, আমি আসছি। বলেই মামুন মুসকে হেসে চলে গেল। মামুনের সঙ্গে সঙ্গে তারিফ ও রাসেলও চলে গেল। তুমি যে আমাকে একা রেখে চলে আসলে, জানো আমার কত কষ্ট হয়েছে।
আদিবা আমার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি তো তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তুমি কি একবারের জন্যও বোঝনি? আদিবা আমার কথা শুনে 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 আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? আমিও যে আপনাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি ভাবছিলাম আর কখনো হয়তো আমাদের দেখা হবে না। ধুর পাগলি, তুমি যত দূরেই যেতে না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করতাম। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। তাহলে তুমি ভালোবাসার কথা এতদিন আমাকে বলনি কেন? বলতেই তো চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো তুমি হারিয়ে গেলে। আমি আমার কথা মাথা নিচু করেই ফেললাম। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আদিবার থুতনি উঁচু করে ওর চেহারার দিকে তাকিয়ে বললাম, এই জীবন থাকতে আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। পাগলি একটা বলে আদিবার কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এই জড়িয়ে ধরার অনুভূতি সব অনুভূতিকেই হার মানাতে সক্ষম। এভাবেই কিছুক্ষণ থাকার পর আদিবা বলল আমি তাকে কীভাবে খুঁজে পেলাম আর আমি কেন এসেছি। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম, মায়ের পরিবর্তনের কথা আর আমাদের বিয়ের কথা। তখন আদিবা কিছুক্ষণ অভিমান করে রইল আর বলল আমাদের বাড়ি যাবে না। কিন্তু আমিও নাসর বান্দা, তাই অনেক কষ্টেই তাকে মানিয়ে নিলাম। এমন সময় তারিফ আর মামুন এলো আর আমাদের এমন করে জড়িয়ে ধরা দেখে একটু কেশে তারিফ বলল, এই যে রোমিও আর জুলিয়েট, এখানে অনেকেই রয়েছে, তাই নিজেদের একটু সংযত রাখুন। বিয়ে না হতেই এমন, আর বিয়ে হলে যে কি হবে আল্লাহর মালুম। তারিফের এমন কথা শুনে আদিবার লজ্জা পেয়ে বলল, শোনো, আমি খাবার সাজাচ্ছি, তোমরা চলে এসো। দেখে তো মনে হচ্ছে সকালে কিছুই পেটে পড়েনি। আর বলবেন না ভাবি, আপনাকে খুঁজে পেয়েছি বলার পরেই আপনার কাছে ছুটে আসার জন্য ফ্রেশ না হয়ে আসতেছিল, আর খাওয়া তো দূরের কথা, এর জন্য আমার পেটেও ইঁদুর দৌড়াচ্ছে। এখন একটু খাওয়ার হলে অনেক ভালো হয়। আচ্ছা ভাইয়া, আপনারা একটু বসুন, আমি লুচি আর আলুর তরকারি নিয়ে আসছি। আচ্ছা ভাবি, নিয়ে আসুন। তারিফের ভাবিটাকে শুনে আদিবা অনেকটাই লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। আর এদিকে আমি তারিফকে বলতে লাগলাম, শালা আসলে তো আসলি, আর একটু পরে আসলে কি হতো? আহা শোনা গো, আমার কষ্ট হচ্ছে। শালা চুপ থাক। কথাটা বলার পরেই আদিবা এসে আমাদের খাবার দিল। আমরা পেট ভরে খেয়ে রেস্ট করতে লাগলাম। এরপর বিকালে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারিফ বলল আবার যেন আসি। আমি হ্যাঁ আসবো বলে আদিবাকে বাইকের পেছনে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে অন্য আরেকটা বাইকে মামুন ছিল। প্রায় 4 ঘন্টা পর প্রায় রাত 8টার দিকে বাড়িতে এসে পৌঁছালাম। মা তো আদিবাকে জোরে ধরে কান্না করতেছে আর বলছে এভাবে বাড়ি ছেড়ে গেলে পা ভেঙে দেবে। আমি ওদের কথা শুনে আর ওখানে না থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রুমে আদিবা আসলো, তারপর বলল, শোনো, মা বললো আগামীকাল আমাদের বিয়ে হবে, আর আজকে তাই আমাদের আলাদা থাকতে হবে। কি? ইস, কি আর করা, আরও একটা দিন আমরা অপেক্ষা করতে হবে। আচ্ছা কোনো ব্যাপার না, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। তুমি এভাবে হিন্দি বলো না, হিন্দিকে অপমান করা হবে তাহলে। आज हिंदी बोलने ही पता है तो तुम ऐसे हमको इंसल्ट करता हो। হিন্দি তো পারোই, সাথে ইংরেজিরও মান সম্মান শেষ করলে। তুমি থাকো, আমি গেলাম, নয়তো তোমার এমন কথা শুনে আমি না কখন পাগল হয়ে যাই। এ বলে আদিবা চলে গেল আর আমি হাসতে লাগলাম। কিছুক্ষণ পর ডিনার করে এসে তারপর রুমে ঘুমিয়ে পড়লাম যে যার মতো। আগামীকাল ছোটো মোটো করে শুধু আমাদের বিয়েটা হবে, অনুষ্ঠান পরে। তা আমি মামুন আর তারিফকে নেমন্তন্ন করলাম, কারণ তারা না থাকলে আমি আদরকে খুঁজেই পেতাম না। এরপর ধুমধাম করে আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমি এখন ছাদে তারিফদের সাথে গল্প করতেছি। মা এসে একবার নিচে যাওয়ার জন্য বলে গেল, তাই তারিফ আমাকে আমার রুমের সামনে নিয়ে এলো। নিজের রুমে যেতেও আজ কেমন ভয় ভয় করতেছে। তারিফ বলল, মামা ভালো করে বিড়ালটা মেরো। বলেই রুমে ঠেলে দিল। রুমে ঢুকে দেখি বউ আমার ঘোমটা দিয়ে খাটে বসে আমাকে দেখে উঠে সালাম করতে আসলো। আমি বললাম তোমার তার পায়ে নয়, আমার বুকে, বলেই জড়ে নিলাম। এরপর দুদিন নফল নামাজ পড়ে এসে বর বউ বিছানায় ঘুমিয়ে পড়লাম। কি ভাবছেন ঘুমাইছি কিনা? আরে ভাই সত্যি সত্যি ঘুমাইছি।